সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বের এই মহামারী করোনাকালীন সময়ে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে করোনাকালীন সময়ে যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধকালীন সময়ে শিক্ষা কার্যক্রম কিছুটা হলেও চালিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। রাজশাহী কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের নির্দেশে আমরা এই সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা উপকৃত হবে। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর ব্রজেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক রসায়ন, রাজশাহী কলেজ। আজকে আমি অনার্স প্রথম বর্ষের মলিকুলার অরবিটাল থিওরি, বাংলায় আণবিক অরবিটাল তত্ত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনায় আমরা এই আণবিক অরবিটাল তত্ত্বের খুঁটিনাটি বোঝার চেষ্টা করব। তো এই তত্ত্ব আসার আগে ভ্যালেন্স বন্ড থিওরি অর্থাৎ যোজ্যতা বন্ধন মতবাদ, যেটা আগে আলোচনা আমরা ক্লাসরুমে করেছিলাম, তোমরা জানো যে সমযোজী বন্ধন এবং সমযোজী যৌগ গঠন ব্যাখ্যার সময় যোজ্যতা বন্ধন মতবাদ প্রথমে আমরা ব্যাখ্যা করেছিলাম, যেখানে সংকরায়নের মাধ্যমে কিভাবে বন্ধন সৃষ্টি হচ্ছে এবং অণুর গঠন কিভাবে সেখানে দেখা যায়, বোঝা যায়। তো যোজ্যতা বন্ধন তত্ত্বে বলা ছিল যে যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে, কিন্তু যোজ্যতা স্তরে বিজোড় জোড় যতগুলো ইলেকট্রনই থাকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বন্ধন গঠনে ভূমিকা রাখে এবং তার আকৃতি, জ্যামিতিক আকৃতিতেও ভূমিকা রাখে। তো আণবিক অরবিটাল তত্ত্বে এটাই হচ্ছে তার সৌন্দর্য, যে এখানে একটা কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনই বন্ধন গঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে যে বিষয়গুলো অনেকটা অস্পষ্ট থাকে, এই তত্ত্বের সাহায্যে সেই বিষয়গুলো ভালোভাবে বোঝা যায় এবং ব্যাখ্যা করা যায়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে অক্সিজেন অণু প্যারাচুম্বকীয়, এটা যোজ্যতা বন্ধন মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, কিন্তু আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে সেটাকে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা আসি, আসলে এই আণবিক অরবিটাল তত্ত্বটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিলোকালাইজড বন্ডিং মডেল, অর্থাৎ এখানে বন্ধনের যে বন্ধন গঠনে যে ইলেকট্রনগুলো ব্যবহার হবে সেগুলো কিভাবে আছে সেটা এখানে ব্যাখ্যা করা যাবে। এটা মূলত ইলেকট্রন যে তরঙ্গ ধর্ম প্রকাশ করে সেটাকে এখানে ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইলেকট্রনের দ্বৈত ধর্ম আছে, আমরা জানি যে বস্তু ধর্ম এবং তরঙ্গ ধর্ম। এই তরঙ্গ ধর্মকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল থিমস অফ মলিকুলার অরবিটাল থিওরি, এ মলিকুল ইজ ভিউড on a quantum mechanical level as a collection of nuclei surrounded by delocalized molecular orbitals. Atomic wave functions are summed to obtain molecular wave functions.
অর্থাৎ পারমাণবিক অরবিটালগুলো এখানে বন্ধন গঠনে ভূমিকা রাখে এবং পারমাণবিক অরবিটাল মিলিত হয়ে সংমিশ্রিত হয়ে আণবিক অরবিটালে পরিণত হয়। তাহলে পারমাণবিক অরবিটালে যে আকার বা আকৃতি থাকে সেটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে সে আণবিক অরবিটালে পরিণত হয় বলে তার আকৃতিগত পরিবর্তন আসে। কার? অরবিটালের। তাহলে এখানে অরবিটালের ওভারল্যাপিং হয়। The wave functions reinforce each other. এই যে প্রত্যেকটা পারমাণবিক অরবিটালের যে তরঙ্গ ধর্ম রয়েছে সেই তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে একটা পারমাণবিক অরবিটাল আরেকটা পারমাণবিক অরবিটালের সাথে অধিক্রমণে মিলিত হয়, অর্থাৎ এখানে শক্তি সে প্রয়োগ করে এবং এই শক্তি প্রয়োগের মাধ্যমে এখানে এ বন্ডিং মলিকুলার অরবিটাল ইজ ফর্মড এবং এখানে একটা বন্ধনী আণবিক অরবিটাল তৈরি হয়। রিজিয়ন অফ হাই ইলেকট্রন ডেন্সিটি এক্সিস্টস বিটুইন দ্য টু নিউক্লিয়াই। এই দুইটা নিউক্লিয়ার যখন মিলিত হয় তখন তার মাঝখানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। ইফ ওয়েভ ফাংশনস ক্যান্সেল ইচ আদার অ্যান অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল ইজ ফর্মড। যদি এই তরঙ্গ যে ফাংশন এটা যদি বাতিল হয় তখন সেখানে অ্যান্টি বন্ডিং অরবিটাল বা বন্ধন বিরোধী মলিকুলার অরবিটাল সৃষ্টি হয়। এ নোড অফ জিরো ইলেকট্রন ডেন্সিটি অকার্স বিটুইন দ্য নিউক্লিয়াই এবং এই যেখানে ইলেকট্রনের ঘনত্বটা শূন্য হয় সেটাকে আমরা বলি নোড। এবার আসা যাক অ্যানালজি বিটুইন লাইট ওয়েভস অ্যান্ড অ্যাটমিক ওয়েভ ফাংশনস। লাইট ওয়েভ ফাংশনস এবং অ্যাটমিক ওয়েভ ফাংশনস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভ যখন ক্যান্সেল হচ্ছে তখন নোড, অর্থাৎ এখানে ওয়েভে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকছে, এখানে এসে ইলেকট্রন ডেন্সিটি বেশি হচ্ছে, কিন্তু যে বেজ লাইন সেখানে আমরা কি পাচ্ছি, সেখানে ইলেকট্রন ডেন্সিটি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন ডেন্সিটি যেখানে শূন্য হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি নোড। তাহলে এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, দুইটা যদি ইলেকট্রন আমি চিন্তা করি পরমাণুর, সেই ইলেকট্রনগুলো একে অপরের বিপরীত স্পিনে থাকে এবং তারা পরস্পরের সাথে অধিক্রমণ করে পারমাণবিক অরবিটালগুলো অধিক্রমণে আণবিক অরবিটাল সৃষ্টি হয়। এখন আমরা আসি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিভাবে এটা হচ্ছে। Contours and energies of the bonding and anti-bonding molecular orbitals in hydrogen. অর্থাৎ এই মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা এটা এতক্ষণে বুঝতে পারছি যে পারমাণবিক যে অরবিটালগুলো আছে সেগুলোর একটা নিজস্ব পটেনশিয়াল এনার্জি আছে। তারপর তারা যখন অণুতে পরিণত হতে যাচ্ছে তখন তারা দুইটা এনার্জি লেভেলে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বন্ডিং অরবিটালের মধ্যে যেখানে শক্তি কমে যাচ্ছে, আর সেটা অ্যান্টি বন্ডিং অরবিটাল মলিকুলার সেটা শক্তি বেড়ে যাচ্ছে। তাহলে তাদের পটেনশিয়াল এনার্জির এখানে কি হচ্ছে, ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন অ্যাটম, যে দুইটা হাইড্রোজেন অ্যাটম আইসোলেটেড অবস্থা আছে, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। তারপর যখন এরা অ্যাড হচ্ছে, দুইটা পরস্পরে পারমাণবিক অরবিটাল ওভারল্যাপ করছে, মিলিত হচ্ছে, তখন এরকম মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, যেটা বন্ডিং অরবিটাল বলছি। আর যদি মিলিত না হয় তখন দুইটা পরস্পর থেকে একটু দূরে থাকছে, তখন এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বলছি, যেটাকে আমরা সিগমা স্টার দ্বারা প্রকাশ করছি, আর যেটা বন্ডিং অরবিটাল সিগমা দ্বারা প্রকাশ করছি। তাহলে কি হচ্ছে, আমরা কি বুঝতে পারলাম? নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস, এও মিনস অ্যাটমিক অরবিটালস কম্বাইন্ড, যতগুলো পারমাণবিক অরবিটাল নিজেদের মধ্যে যুক্ত হবে ঠিক সমসংখ্যক মলিকুলার অরবিটাল উৎপন্ন হবে, অর্থাৎ নাম্বার অফ মলিকুলার অরবিটালস প্রডিউসড। তাহলে নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস কম্বাইন্ড ইজ ইকুয়াল টু নাম্বার অফ মলিকুলার অরবিটাল প্রডিউসড। বন্ডিং মলিকুলার অরবিটাল বলতে, তাহলে বন্ধন আণবিক অরবিটাল বলতে আমরা কি বুঝছি? লোয়ার ইন এনার্জি দেন আইসোলেটেড অ্যাটমস। তাহলে আমরা আগের স্লাইডে যদি আমরা দেখি যে বন্ডিং মলিকুলার অরবিটালের যে শক্তি স্থৈতিক শক্তি, সেটা তার পারমাণবিক আইসোলেটেড অ্যাটমের শক্তির চেয়ে কমে যাচ্ছে।
অন্যদিকে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে কি হচ্ছে, হায়ার ইন এনার্জি দেন আইসোলেটেড অ্যাটমস, যেগুলো বিচ্ছিন্ন পরমাণুর যে স্থৈতিক শক্তি সেটার চেয়ে অ্যান্টিবন্ডিং আণবিক অরবিটালের শক্তি বেড়ে যাচ্ছে। To form molecular orbitals, atomic orbitals must have similar energy and orientation. এই যে পারমাণবিক অরবিটাল যেগুলো থাকে সেগুলো প্রত্যেকেরই একই শক্তি এবং দিকবিন্যাস থাকে। তারপর তারা নিজেদের মধ্যে মিলিত হয়ে তখন আণবিক অরবিটালে পরিণত হয়। সিগমা অ্যান্ড পাই বন্ডস আর ডিনোটেড অ্যাজ বিফোর। সিগমা পাই বন্ধন তোমরা জানো যে একই অক্ষে অবস্থিত দুটো অরবিটালে যখন পাশাপাশি অতিক্রমণ হয় তখন সেটাকে পাই বন্ধন বলি, আর যদি সামনাসামনি অতিক্রমণ হয় সেটাকে আমরা বলি সিগমা বন্ধন। তাহলে পাই সিগমা বন্ধন যেটা হচ্ছে, এ স্টার ইজ ইউজ টু ডিনোটিং অ্যান্টিবন্ডিং। অ্যান্টিবন্ডিং অরবিটাল বা বন্ধন বিরোধী অরবিটালকে বোঝানোর জন্য আমরা ওই অরবিটালকে স্টার দ্বারা প্রকাশ করি। এখানে বাংলাতে এই আণবিক অরবিটাল তত্ত্বের কিছু পোস্টুলেটস বা স্বীকার্য বলা আছে, যেটা সংক্ষিপ্তভাবে আমরা একটু দেখলে আরো বুঝতে পারবো। আণবিক অরবিটাল তত্ত্ব যৌগের বন্ধনকে সমযোজী হিসাবে বিবেচনা করে, তবে এ তত্ত্ব যৌগের তড়িৎ যোজ্যতাকেও ব্যাখ্যা করতে পারে। অণুর উপাদান পরমাণুর যোজ্যতা স্তরের সকল ইলেকট্রনকে অণুর আণবিক অরবিটাল সমূহে স্থান দেওয়া হয়। মানে পারমাণবিক যোজ্যতা, পরমাণুর যোজ্যতা স্তরে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো আণবিক অরবিটালের মধ্যে গিয়ে তারা এখানে স্থান লাভ করে। কিছু বন্ধন অরবিটালে যায়, আর অতিরিক্ত থাকলে সেটা বন্ধন বিরোধী অরবিটালে যায়। পারমাণবিক অরবিটাল এক কেন্দ্রিক হয়, কিন্তু আণবিক অরবিটাল এটা বহু কেন্দ্রিক হয়। উপাদান পরমাণুর এন সংখ্যক পারমাণবিক অরবিটাল অধিক্রমণে মিলিত হলে সে এন সংখ্যক আণবিক অরবিটাল তৈরি করে, যার অর্ধেক নিম্ন শক্তি সম্পন্ন, যেটা বন্ধন অরবিটাল বলছি, বাকি অর্ধেক উচ্চ শক্তি সম্পন্ন, সেটা হচ্ছে বন্ধন বিরোধী অরবিটাল। নিম্ন শক্তি সম্পন্ন বন্ধনীয় আণবিক অরবিটাল সমূহ আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তারপর অতিরিক্ত ইলেকট্রন থাকলে সেটা উচ্চ শক্তি সম্পন্ন বন্ধন বিরোধী অরবিটালে গমন করে। পলির বর্জন নীতি অনুসারে আণবিক অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রনকে স্থান দিতে পারে, এবং এটা আমাদের মনে রাখা দরকার। এখানে আমরা আব্বাও নীতিকেও আমরা এখানে প্রয়োগ করি, কারণ আমরা যেখানে শক্তি, যে অরবিটালে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আণবিক অরবিটাল গঠনের জন্য সংযুক্ত পারমাণবিক অরবিটালের কোয়ান্টাম সংখ্যা অবশ্যই 1 হতে হবে। আণবিক অরবিটাল গঠনের জন্য সংযুক্ত পারমাণবিক অরবিটালের কোয়ান্টাম সংখ্যা অবশ্যই 1 হতে হবে। তাহলে যে পারমাণবিক অরবিটালগুলো আণবিক অরবিটাল পরিণত হবে তারা একই রকম হতে হয়, অর্থাৎ 2s 2s 1s 1s অথবা 2p 2p এরকম করে পারমাণবিক অরবিটাল আণবিক অরবিটালে পরিণত হয়। কোন বন্ধনের বন্ধন ক্রম, এখন এই বন্ধন ক্রম হিসাবের একটি সূত্র আছে, সেটা আমরা কিভাবে করি। বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা হলো nb - na ডিভাইড বাই 2। nb হচ্ছে বন্ধন আণবিক অরবিটালে ইলেকট্রন, মানে আণবিক অরবিটালে সর্বমোট ইলেকট্রনের সংখ্যা, মানে na মানে বন্ধন বিরোধী আণবিক অরবিটালে ব্যবহৃত সর্বমোট ইলেকট্রনের সংখ্যা। এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা এটা থেকে বন্ধন ক্রম বা বন্ধন মাত্রা পেয়ে থাকি। বন্ধন ক্রমের মানে 1 হলে একক বন্ধন, 2 হলে দ্বিবন্ধন, 3 হলে ত্রিবন্ধন। এখন প্রশ্ন হতে পারে, বন্ধন ক্রম কি সবসময় পূর্ণ সংখ্যা হয়? যে না, বন্ধন ক্রম কিন্তু অনেক সময় ভগ্নাংশ হতে পারে, সেটা আমরা পরে উদাহরণ দেখলে বুঝতে পারব। এখন আসা যাক, আমরা একটা অণু নিয়ে যদি এই আণবিক অরবিটাল তত্ত্বের ব্যাখ্যা করতে চাই, তাহলে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর দ্য হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন অণুর জন্য এই ডায়াগ্রামটা কেমন হবে। এখন আমরা এখানে দেখছি যে হাইড্রোজেন যে অণু, সেটা 2টা হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। একটা হাইড্রোজেন পরমাণু 1s আর একটা হাইড্রোজেন পরমাণু 1s, অর্থাৎ 2টা 1s1 s অরবিটালে একটা ইলেকট্রন আছে, আর একটা 1s অরবিটালে আরেকটি ইলেকট্রন আছে। এই 2টা অরবিটাল পরস্পরের সাথে মিলিত হবে। মলিকুলার অরবিটালস আর ফিল্ড ইন দ্য সেম সিকোয়েন্স অ্যাজ ফর অ্যাটমিক অরবিটালস। আব্বাও অ্যান্ড এক্সক্লুশন প্রিন্সিপলস, হুন্ডস রুল। এখানে আমরা 3টা নীতিকে প্রয়োগ করি, আব্বাও নীতি,
পলির এক্সক্লুশন, যে পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি, এই তিনটাকে এখানে প্রয়োগ করা হয়। এখানে আমরা আগেই আলোচনা করলাম যে মলিকুলার অরবিটাল থিওরিতে পারমাণবিক অরবিটালগুলো পরস্পরের সাথে অধিক্রমণে লিপ্ত হয় এবং তারা দুইটা অরবিটালে বিভক্ত হয়। তাদের যে কম শক্তি সম্পন্ন সেটা হচ্ছে বন্ধন অরবিটাল, এবং তাদের যে বেশি শক্তি সম্পন্ন অরবিটালকে বলছি আমরা বন্ধন বিরোধী অরবিটাল। এখন হাইড্রোজেন পরমাণুর অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন 1s, 1s এ একটা ইলেকট্রন আছে, আর একটা অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন তার 1s এ আরেকটি ইলেকট্রন আছে। অর্থাৎ হাইড্রোজেন অণু গঠন করতে গেলে দুইটা হাইড্রোজেন পরমাণুর প্রয়োজন হয়। এখন এই দুইটা অ্যাটমিক অরবিটাল দুইটা অরবিটালে বিভক্ত হয়েছে। তাদের চেয়ে কম শক্তি সম্পন্ন একটা সিগমা 1s, আর একটা তাদের চেয়ে বেশি শক্তি সম্পন্ন যেটাকে বলা হচ্ছে সিগমা স্টার 1s। এখন এই দুইটাকে বলা হচ্ছে মলিকুলার অরবিটাল অফ হাইড্রোজেন, এটা মলিকুলার অরবিটাল। তাহলে আমরা বন্ড অর্ডার কিভাবে বের করব? বন্ড অর্ডার অফ হাইড্রোজেন মলিকুল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বন্ধন অরবিটালে ব্যবহৃত মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ NB, এর ভ্যালু কতটা ইলেকট্রন আছে এখানে? দুইটা, তাহলে 2 মাইনাস বন্ধন বিরোধিতা কতটা? এখানে 9, ওই জন্য 0। দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে প্রথমে তাদের চেয়ে কম শক্তি সম্পন্ন সিগমা 1s অরবিটাল, সেখানে ইলেকট্রন প্রবেশ করলো, তাহলে দুইটা, এই দুইটা বন্ধন অরবিটালে ইলেকট্রন আছে এখানে 2, আর এখানে কোনো ইলেকট্রন নাই, এটা 0। সুতরাং এর বন্ড অর্ডার হচ্ছে 1। তাহলে হাইড্রোজেন অণু যখন গঠিত হয়, হাইড্রোজেন পরমাণুর মধ্যে কয়টি বন্ধন থাকে? একটি বন্ধন থাকে। ভেরি গুড, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বন্ধন এই আণবিক অরবিটালের মধ্যে যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, তাহলে সেটি হবে ডায়াচুম্বকীয়, সে অণুটি হবে ডায়াচুম্বকীয়। আর যদি একটা হলেও বিজোড় ইলেকট্রন থাকে সেটা হবে প্যারাচুম্বকীয়। তোমরা হাইড্রোজেন অণুতে কি দেখতে পাচ্ছ? আণবিক অরবিটালের মধ্যে কোনো কি বিজোড় ইলেকট্রন আছে? এই লেভেলে না, কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই এটি হচ্ছে ডায়াচুম্বকীয়। তাই মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে একটা অণু বা আয়ন প্যারাচুম্বকীয় নাকি ডায়াচুম্বকীয় সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ আণবিক অরবিটাল, বন্ধন অরবিটাল অথবা বন্ধন বিরোধী অরবিটালের যে কোনোটিতে যদি বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন থাকে তবেই সেই অণু বা আয়নটি হবে প্যারাচুম্বকীয়, আর যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে সেটি হবে ডায়াচুম্বকীয়। তাহলে হাইড্রোজেন অণুটা কি চুম্বক ধর্ম কি? এটি ডায়াচুম্বকীয়। গুড। এখন এখানে কি বলা হচ্ছে? দ্য মলিকুলার অরবিটাল বন্ড অর্ডার। এখন এই বন্ড অর্ডারটা আমরা আগেই জেনেছি যে কিভাবে আমরা বন্ড অর্ডারটা বের করি। হাফ ইন্টু নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মলিকুলার অরবিটালস, অর্থাৎ বন্ধন অরবিটালে ব্যবহৃত মোট ইলেকট্রন সংখ্যা মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস, অর্থাৎ বন্ধন বিরোধী অরবিটালে কতটি ইলেকট্রন রয়েছে সেটা বিয়োগ করে এটাকে হাফ দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে বন্ড অর্ডার। হায়ার বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু স্ট্রঙ্গার বন্ড, অর্থাৎ বন্ধন মাত্রা বা বন্ধন ক্রম যত বেশি হবে সেই অণু বা আয়নের বন্ধন শক্তি তত বেশি, অর্থাৎ হ্যাজ প্রিডিক্টিভ পাওয়ার, অর্থাৎ সেই অণুটি গঠনের সম্ভাবনা তত বেশি। আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার যে বন্ধন মাত্রা যত বেশি বন্ধন শক্তি তত বেশি, আর কিন্তু বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য তত কম। অর্থাৎ যার বন্ধন মাত্রা বেশি তার বন্ধন দূরত্ব কম, কারণ তার বন্ধন শক্তি বেশি। এখন দেখো আমরা হাইড্রোজেন দেখার পরে আরো দুইটা এখানে এক্সাম্পল আছে। একটা আছে হিলিয়াম আয়ন He2+, আর একটা He2। এই দুইটার যদি আমরা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এদের গঠন ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা এখানে কি দেখতে পাই? হিলিয়াম আয়ন মানে কি? হিলিয়াম আয়ন হচ্ছে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ একটা হিলিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর একটা হিলিয়াম নিরপেক্ষ আছে। তাহলে হিলিয়ামে দুইটা ইলেকট্রন, তাহলে 1s2 আর একটা হচ্ছে 1s1। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাটমিক অরবিটাল অফ হিলিয়াম এখানে দুইটা ইলেকট্রন আছে, আর অ্যাটমিক অরবিটাল অফ হিলিয়াম প্লাস সেখানে কি একটা ইলেকট্রন নাই, তার মানে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে এই পারমাণবিক অরবিটালের মধ্যে একটা হচ্ছে হিলিয়াম আর একটা হিলিয়াম আয়ন, এই দুইটার মধ্যে ইলেকট্রন দেখছি মোট 3টি ইলেকট্রন রয়েছে। এখন এই 3টি ইলেকট্রন এখন দুইটা
অরবিটালে বিভক্ত হয়েছে, একটা বন্ধন অরবিটাল আর একটা বন্ধন বিরোধী অরবিটাল। বন্ধন অরবিটাল হচ্ছে সিগমা 1s আর সিগমা স্টার। বন্ধন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে আফবাউ নীতি অনুসারে, তাহলে এখানে দুইটার বেশি পরে প্রবেশ করতে পারে না, দুইটা কিন্তু আরও একটা অতিরিক্ত আছে, সুতরাং ওই একটা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? বন্ধন বিরোধীতে। তাহলে এখানে আণবিক অরবিটাল যে এই অরবিটালে দুইটা বন্ধন অরবিটাল এবং বন্ধন বিরোধী অরবিটালে মোট 3টা ইলেকট্রন, একটাতে জোড় আর একটাতে আছে বেজোড়। আর এদিকে এটাতে হিলিয়াম He2 যেটা, সেখানে দেখা যাচ্ছে যে 1s এর দুইটা, এই 1s এর দুইটা 4টা, তাহলে এখানে 2টা ইলেকট্রন প্রবেশ করলো আগে আণবিক অরবিটালে, তারপরে এখানে আরো অতিরিক্ত 2টা প্রবেশ করলো। তাহলে এই দুইটা যদি আমি তুলনা করি, তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা প্যারাচুম্বকীয় কোনটা ডায়াচুম্বকীয়। তোমরা কি বলতে পারবা? থ্যাংক ইউ। এই যেখানে বিজোড় ইলেকট্রন আছে বন্ধন অরবিটাল এবং বন্ধন বিরোধী অরবিটাল, এর মধ্যে যে কোনোটিতে বিজোড় ইলেকট্রন থাকলে সেটা হয় প্যারাচুম্বকীয়। তাহলে He2+ এটা হবে প্যারাচুম্বকীয়, আর এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই, সুতরাং এটি হবে ডায়াচুম্বকীয়। এখন He2+ যেটা হিলিয়াম আয়ন আছে, তার বন্ড অর্ডার হচ্ছে ওই 1/2 × 2 - 1, এটা করলে হাফ হয়, আর এখানে 1/2 × 2 - 2, তার মানে এটা 0, অর্থাৎ হিলিয়াম অণুর কোনো অস্তিত্ব নাই, He2 গঠিত হয় না। আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু, তার ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব? এই আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে এটাকে খুব সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। দেখো এখানে বন্ধন মাত্রার মান কিন্তু 0 মানে এই অণুর কোনো অস্তিত্ব নাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আয়নের অস্তিত্ব আছে, He2+ এর অস্তিত্ব আছে, কিন্তু He2 এর কোনো অস্তিত্ব নাই। তাহলে এই দুইটার মধ্যে বলো দেখি কোনটার বন্ধন শক্তি বেশি? বন্ধন শক্তি বেশি, যার বন্ধন মাত্রা রয়েছে, এটার মান রয়েছে, সুতরাং এর বন্ধন শক্তি বেশি, আর এর বন্ধন মাত্রার মানই নাই, সুতরাং এর বন্ধন তৈরি হয়নি, সুতরাং বন্ধন শক্তির প্রশ্নই আসে না। থ্যাংক ইউ। এরপরে আমরা কোথায় যাচ্ছি? একটা এক্সাম্পলের প্রবলেম দিয়েছে, আমরা প্রবলেমটা দেখতে পারি। প্রবলেমে কি দেখছি আমরা? প্রিডিক্টিং স্পেসিস স্টেবিলিটি ইউজিং মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। এই যে স্পেসিস দুইটা দেওয়া আছে, হাইড্রোজেন প্লাস H2+ আর H2-, এই দুইটার মধ্যে কোনটা এক্সিস্ট করতে পারে আর কোনটা করতে পারে না, বা দুইটাই এক্সিস্ট করতে পারে কিনা, এটা আমরা সম্ভব কিনা, সেটার ব্যাখ্যা আমরা মলিকুলার অরবিটাল থিওরির সাহায্যে দিতে পারি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে H2+ মানে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন H+ প্রোটন অবস্থা আছে, তার পারমাণবিক অবস্থায় একটা ইলেকট্রন, আর প্রোটন অবস্থায় যখন থাকে তখন কোনো ইলেকট্রন নাই, সুতরাং বন্ধন অরবিটালে একটা ইলেকট্রন চলে আসলে এখানে নাই, তাহলে এর বন্ধন মাত্রার মান 1/2 × 1 - 0, তাহলে হাফ। এখানে কি হচ্ছে? এখানে H2- মানে একটা ইলেকট্রন বেশি, তাহলে একটাতে 1s এ একটা ইলেকট্রন আছে আর একটা 1s2, মানে দুইটা ইলেকট্রন রয়েছে, তাহলে 2 × 3, এখানে দুইটা, এখানে একটা। তাহলে এখানে আমরা কিন্তু বুঝতে পারছি চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে বলে এই দুইটাই কিন্তু এটা এক্সিস্ট করে, কারণ দুইটারই বন্ধন মাত্রার মান রয়েছে, সুতরাং দুইটাই কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাও প্যারাচুম্বকীয় এবং এটাও চুম্বকীয়। এখন এই দুইটার মধ্যে কোনটার বন্ধন শক্তি বেশি? এটারও বন্ধন মাত্রা হাফ, এটারও বন্ধন মাত্রা হাফ, সুতরাং দুইটার বন্ধন শক্তি একই এবং ডাজ এক্সিস্ট, মানে এটা সম্ভব, এটাও সম্ভব। সো এখন আমাদের আরেকটা প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাকে যদি ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু, এই যে লিথিয়াম অণু Li2, এটা সম্ভব কিনা, বা B2 এইরকম আমরা লিখতে পারি কিনা, এরকম হয় কি হয় না, আমরা সেটারও প্রমাণ এখানে আমরা মলিকুলার অরবিটাল থিওরি দ্বারা খুব সুস্পষ্টভাবে দিতে পারবো। তাহলে Li2 মানে কি? লিথিয়াম অণু হয় কিনা? লিথিয়াম 3 1s2 2s1, তারপর কি এটা বেরিলিয়াম 4 1s2 2s2, তাহলে 1s2 2s1 মানে s অরবিটাল 1s এ দুইটা আছে আর 2s এ একটা আছে, তাহলে এখানেও দুইটা একটা। এখন এই 1s এ সিগমা 1s সিগমা স্টার 1s, তাহলে দুইটা এখানে আসলো বন্ধন অরবিটাল, এখানে দুইটা বন্ধন বিরোধীতে গেল, আর 2s1
তাহলে এখানে দুইটা চলে আসলো, এখানে ফাঁকা। এখানে আমরা বুঝতে পারছি এই পুরোটা বন্ধ মলিকুলার অরবিটাল এবং এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই এটা অবশ্যই ডায়াম্যাগনেটিক। বন্ড অর্ডারের মান কত, বন্ধন মাত্রা কত, এটা হাফ ইন্টু বন্ধন অরবিটালে কতটি আছে, 2